এই জন্যই বুঝি আমাকে বাবার বাড়িতে অনেক দিন রাখতে চেয়েছিলেন। তখন তো তারিশের এক্সামও শেষ হয়ে গিয়েছে। এই আপনি আমায় বুঝ দিচ্ছেন, শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন? আরে এমন কিছু না, পাত্তা দেওয়ার হলে ওকেই আমি বিয়ে করতাম। কি বললেন? আবার বলুন। আপনি না আজকে ওর দেওয়া জুস খেলেন? তুমি দাওনি, ও দিয়েছে, না তো আর করতে পারি না। আমাকে কেউ বলেছে কিছু? আপনি নিজেও তো বলতে পারতেন। না কিছু না, দেখো তোমার বরের জন্য কত মেয়ে পাগল, তুমি ছাড়া। যদি জানতো আপনি একটা গুন্ডা তো কেউই পাগল হতো না। আমি গুন্ডা দেখে তুমি আমায় অবমাননা করছো? না না, তা করব কেন? আপনার জন্য কত মেয়েরা পাগল, আমার সাধ্য আছে নাকি আপনার মতো এমপি গুন্ডা চাতাবাজ দয়ালু ব্যক্তিকে অবমাননা করার? প্রশংসা করলা নাকি বদনাম? চুপ থাকুন, একদম তারিশার আশেপাশে ঘেসবেন না। আরে এসব ছাড়ো, পরিবারের সদস্য, খাবার টেবিলে ও সামনাসামনি বসা হয়ে যায়। তাকাবেন না একদম। খানবাড়িতে বিয়ের আমেজ। নিধিকে পার্লার থেকে সাজানো হয়েছে। শাহরিয়ার সায়ন্তিক শিকদারের সাথে কিছুক্ষণের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়েতে এসেছে শামীম সর্দার, সাথে তার দলের লোকজন। বেশ ভালোই কেটেছে সময়। নাজিয়া সায়ন্তীকে পিকচার তোলার জন্য স্টেজের কাছে যায়। ভিড় ঠেলে কয়েকটা পিকচার তুলে সাইডে আসে। তখন পাশে থেকে একটা ছেলের কথা কানে আসে। মেয়েটার ফিগার কিন্তু জোস মামা, হয়তো কোনো রিলেটিভ যাওয়ার সময় খোঁজ করব, এক রাতের জন্য হলো মন্দ হয় না। নাজিয়া তাকায়, তার দিকেই তাকিয়ে আছে ছেলে তিনটে। এসে সোজা গালে চর বসিয়ে দেয়। বাকি ছেলেদের দিকে রাগে তাকিয়ে বলে, তোদের মতো কুকুরদের ইনভাইট দিল কোন কুকুর? নাকি বিনা ইনভিটেশনে চলে এসেছিস? আর আমি এই খানবাড়ির মেয়ে, ভালো করে চিনে রাখবি। মেয়েদের সম্মান কিভাবে করতে হয় সেটাও নিজের মা বোন থাকলে তাদের থেকে শিখে নিস। নাও থাকতে পারে অবশ্য, তোদের মতো কুকুরদের নিশ্চয়ই রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছে। কিছু লোক এদিকটাই চলে এসেছে। তিয়াস খান, জায়ান খান এসেছে। ছেলে তিনটা জায়ানকে দেখে দমে যায়। তখন তিয়াস খান বলে, নাজিয়া, ওদের মারলে কেন? ওরা আমি বাজে কথা বলেছে। তখন সেখানের একটা ছেলে বলে, প্রমাণ কি আমরা যে বাজে কথা বলছি তোমায়? নাজিয়া তাকায় ছেলে তিনটার দিকে। নিজের ফোন থেকে ভিডিওটা সবার সামনে ধরে। অবশ্য তার ভিডিও অন করা ছিল তখন। ভিডিও দেখার পরে জায়ান রক্তচক্ষু করে ছেলে তিনটার দিকে তাকায়। কিছু বলতে যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন শামীম সর্দার এসে ছেলেদেরকে সোজা লাথি মারে। তার দলের লোকেদের চোখ দিয়ে ইশারা দিতেই এদের তিনজনকে নিয়ে চলে যায়। জায়ান নাজিয়াকে বলে, ওদের ভাইয়া দেখে নেব, চিনতে পারিনি তুমি যে এই শাড়ির মেয়ে। এই বাড়ির মেয়ে হিসেবে চিনলে বুঝি কিছু বলতো না? না। অন্য বাড়ির মেয়ে ভেবে কেন বলল? আমাকে না হয় ছেড়ে দিত জায়ান খানের বোন বললে। অন্য বাড়ির মেয়েরা কি দোষ করলো? ওরা এমন কেন? মেয়েদের সম্মান দিতে পারে না। আসলে ছেলের জাতটাই খারাপ। এদের ইনভাইট দিয়ে আনো কেন ভাইয়া? জায়ান চুপ হয়ে যায়। এই মেয়ে শুরুতে জাত নিয়েই বলে দিল। বড্ড বেশি পাকনা এটা। কথা একটা পেলে খোঁচাতে খোঁচাতে গভীর অবধি চলে যায়। জায়ানের ভালো লাগে এর স্পষ্ট ভাবটা। আচ্ছা, তুমি নিধির কাছে যাও, আমি এদের শিক্ষা দেব, যাতে পরবর্তীতে অন্য কোনো মেয়েদের অসম্মান না করে। তুমি নিজেও শিক্ষা গ্রহণ করে নিও, কাকে ইনভাইট দিতে হয় আর কোথায় দিতে হয়। এসব কুকুরদের রাস্তা থেকে নিয়ে এসে নিজের স্ট্যাটাস নিচে নামিও না। মাথা নাড়ায় জান। নাজিয়া প্রস্থান করতেই সে হাফ ছেড়ে বাজে। মেয়েটা মুখের উপরেই বলে দেয়। তার নিজেও ব্যাপারটা লজ্জা লেগেছিল যখন ভিডিওটা তার চাচুর সামনে ধরে। সব খেলে তার বাবাও তাকে বকা দিবে এটা শিওর। পারছে না শামীম সর্দারের খুলিটার উপড়িয়ে দিয়ে দেয় জায়ান। আহিয়ার বাবা হসপিটালে ভর্তি আছে। নিবরাসের দলের কয়েকজন আসে হসপিটালে। তাদের একজনের হাতে ফোন। কেবিন নাম্বার জেনে তারা ভিতরে প্রবেশ করতে দেখে আনিসুল হক অক্সিজেন মাস্ক লাগানো মুখে। তাদেরকে দেখে চিন্তা ভুল হয়নি। নিবরাসের দলের লোকজন সৌরভ ফুলটা এগিয়ে দিয়ে বলে, আনিসুল হক, আমাদের নেতার পক্ষ থেকে আপনার জন্য। জানি বেশি দিন টিকবেন না আমাদের নেতা, আবার বেশ দয়ালু। দেখুন, আপনি তার শত্রু, অথচ আপনার মৃত্যুর সময়টা যাতে ফুলের মতো সুন্দর হয় সেজন্য ফুলের সাথে দোয়া পাঠিয়েছে। সৌরভের কথায় আনিসুল হক অক্সিজেন মাস্ক খুলে বলে, অসুস্থ হয়েছে বলে কি মরে যাব? চিকিৎসার জন্য হসপিটালে এসেছি, এই নয় যে আমার অবস্থা করুন। চিকিৎসা না হলেও তো আর বাঁচবেন না। নেতাকে বলেই সেটা ব্যবস্থা করে দিবে। আপনাকে উপরে পাঠানো তো সময়ের ব্যাপার।
সৌরভের কথায় আনিসুল হক চুপসে যায়। তখন আহিয়া রুমে আসে। সৌরভকে দেখে ব্যঙ্গ করে বলে, কি রে নেতার চামচা, ফুলটা কিনে আনার জন্য কত টাকা মারলি? নিশ্চয়ই কোনো অসহায় লোকের পকেট থেকে চাঁদাবাজি করেছিস। ফুল না আনলেও হতো, লোকটার অন্তত একবেলার খাবার জুট। ফালতু কথা বাদ দে আহিয়া, নিবাস ভক্তরা চাঁদাবাজি করে না, তবে শামীম শিকদারের লোকজন আমাদের নাম করে চাঁদাবাজি করলেও করতে পারে। এসব 2 টাকার 5 টাকা শামীম সর্দার নেয় না ভিক্ষা করে, এসব তোরাই নিস। মনে হয় বাপের সাথে তোকেও ম্যাথ উত্তীর্ণ ইঞ্জেকশন দিয়ে উপরে পাঠাতে হবে। একটা মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন দিয়ে আমায় মারা যাবে না, আমায় মারতে হলে দম লাগবে, যেটা এখনো মুয়াম্মার নিবরাস মির্জার হয়ে ওঠেনি। দেখা যাবে। সৌরভ তার দলের লোকদের নিয়ে বেরিয়ে আসে। আহিয়া তাদের যাওয়ার পানে তাকায়। আনিসুল হক এর কাছে এসে বসে। চিন্তা করো না বাবা, এদের একদিন সব শেষ হবে। এই নিবরাস মুখোশ পরে থাকে, এর মুখোশ একদিন আমি টেনে ছিঁড়ে দেব। পারবি না মা, ওদের সাথে পারবি না। ভুল যে শুধু ওদের এমনটা তো নয়, আমাদেরও ভুল আছে। কোনো ভুল নেই আমাদের, সব ভুল নিবরাসের। স্যার, ওই বুইরা শালাকে হুমকি দিয়া আসলাম, সাথে ওর সাহসী মাইয়ারে একা পেলে একবার খেয়ে ছেড়ে দিব। পার্টি অফিসে এসে অতি আনন্দের সহিত কথাটা বলে সৌরভ। তাতেই ঠাস করে চর বসে যায় তার গালে। নিবরাস হুঙ্কার ছেড়ে বলে, ভাষার এই অবস্থা কেন তোর? ওই মেয়ের কোনো ক্ষতি করবি না। শুধু ওই মেয়ে না, আমার এলাকার কোনো মেয়ের যাতে কোনো ক্ষতি না হয়, আর যদি কিছু হয় সবার আগে তোকে ধরবো আমি। সৌরভ চুপসে যায়। এই নিবরাসকে মাঝে মাঝে বুঝতেই পারে না কেউ। শত্রু ভয় পেল এই কথা শুনে কোথায় খুশি হবে তা না, ভাষা নিয়ে জ্ঞান দিয়ে দিল। মিটিং শেষে নিবরাস বেরিয়ে যায় পার্টি অফিস থেকে। তখন মায়েশা কল দিয়ে বলে মিসবাকে নিয়ে চলে আসতে। স্কুলের সামনে আসতেই দেখলো তারিশা মিসবা গেট দিয়ে বের হচ্ছে। মিসবাকে দেখে নিবরাস জিজ্ঞেস করে, গাড়ি নিয়ে এসেছে তোমার আন্টি? না, আসেনি। তোমার গাড়ি দিয়ে যাব আমরা দুজন। নিবরাস মাথা নাড়ায়। তারিশা মিসবাকে নিয়ে গাড়িতে উঠে বসে। তারিশা সামনে বসেছে নিবরাসের সাথে, মিসবা একা একা পেছনে। তার পেছন দিয়ে একটা গাড়ি আসছে। কিছু মহিলা এসেছে মির্জা বাড়িতে, অবশ্য সাহায্য চাইতে এসেছে। মরিয়ম নওয়াজ সাথে আনায়া ছিল বাইরে মহিলাদের কাছে। তখন নেতার গাড়ি প্রবেশ করে গেট দিয়ে। আনায়ার সাথে মহিলারাও তাকায় গাড়ির দিকে। নিবরাস গাড়ি থেকে নামতেই তারিশাও নামে। আনায়া নিবরাসের দিকে তাকিয়ে আছে। লোকটা এদিকে একবারের জন্য তাকাচ্ছে না। মিসবা তারিশাকে ভেতরে পাঠিয়ে এদিকটাই আসে। আনায়াকে দেখে বলে, বাইরে কি করছো? যাও ভেতরে চলে যাও। আনায়া কথা বাড়ায়নি, পা ফেলে চলে আসে। তবে তার হাঁটার অনেকটাই রাগ প্রকাশিত হয়। নিবরাস মহিলাদের সাথে কথা বললেও সমস্যার কথা জানে। আপাতত বাজার করার জন্য 5,000 টাকা করে দেয় 4 মহিলাকে। আগামীকালকে আসতে বলেছে। একটা ব্যবস্থা করে দিবে নিবরাস। ভিতরে এসে আনায়া সোফায় বসে আছে। নিবরাস আসতেই তাকে দেখেও না দেখার ভান করে আনায়া। নিবরাস আনায়া সোজা সোফায় আয়েশ করে বসে। তখন তারিশা তার জন্য শরবত নিয়ে আসে। আনায়া সামনে বসে আছে। তারিশা তার দিকে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। নিবরাস নিবে নাকি নিবে না ভাবছে। তখন মরিয়ম নওয়াজ সেখানে উপস্থিত হন। তারিশার থেকে গ্লাসটা নিচ্ছ না কেন নিবরাস? আনায়া তাকায় তাদের দিকে। নিবরাস মাথা নাড়িয়ে শরবতটা পান করে। আমতা আমতা করে বলে, আনায়ার দায়িত্ব তারিশা পালন করছে, এদিকটা খেয়াল রাখা উচিত। তোমার বালের দায়িত্বের উপর তুমি নিজে খেয়াল রাখো, এইসব দেখার টাইম নেই আনায়ার। মনে মনেই কথাগুলো বলে আনায়া। প্রকাশ করার জো নেই যদি ধমক দিয়ে বসে নিবরাস। আনায়া সেসবে আর কান দেয়নি, উঠে সোজা রুমে চলে আসে। রুম জুড়ে পায়চারি করছে। নিবরাস কখন রুমে আসবে আর ঝাড়িটা দিবে আনায়া? কলে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে নিবরাস। আনায়া তাকে পাত্তা দিবে না জানে, সেই জন্য কলের ব্যস্ততা দেখাচ্ছে সে। কিছুক্ষণ অপেক্ষা করে আনায়া নিবরাসকে বলে, কলটা কাটুন। নিবরাস ফোন পাঞ্জাবির পকেটে নিয়ে নেয়। আনায়া তার কলার চেপে ধরে বলে, তারিশার সাথে খুব ঘোরাঘুরি হয়েছে বুঝি? তারিশার হাতের শরবত অমৃত, তাই না? কলার ছাড়িয়ে নিয়ে বলে নিবরাস, আরে এসব কিছু না, ও গাড়ি নিয়ে যায়নি, সেজন্য আমার গাড়িতে নিয়েছি। না ঠিক আছে, আমি কে? আমি কি হই? কেউ না,
কিচ্ছু না, তারিশা সব। যান যান, তাকে নিয়ে লং ড্রাইভেও যান, আমি কিচ্ছু বলবো না। রাগ করছো কেন? দেখো তোমার কত সাহস, আমার কলার চেপে ধরেছো। অন্য কেউ হলে জেলে ঢুকিয়ে দিতাম। এই আপনি এসব জেল ক্ষমতা নেতাগিরি অন্য কোথাও গিয়ে দেখিয়েন, আর বলিয়েন বউয়ের কাছে না। ঠিক আছে। আনায়া পুনরায় নিবরাসের কলার চেপে ধরে পা উঁচু করে তার ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়। যদি আবার ঠাক্কা টাক্কা লেগে তারিশার সাথে এইসব হয়ে যায়, তার আগে আমি। তাহলে চলো সবার আগে সংসারটা তোমায় নিয়ে শুরু করি। এত ছটফট করছো, আজকে সব থামিয়ে দিব। আনায়ার নিবরাসকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কথা না বাড়িয়ে বাইরে চলে আসে। নিধিকে বিদায় দিয়ে এদিকটা সামলে নেয় জায়ান। আত্মীয় স্বজন কিছুটা কমতে শুরু করেছে। তিয়াস খান তার বড় ভাই তাশরিফ খানের রুমে গিয়েছে। জায়ান তখন নিজের রুমে এসে শামীম সর্দারকে কল দেয়। ওই 3 কুকুরের হাত পা ভেঙে হসপিটালের কেবিনে শিফট করিয়ে রাখবি। এসব আগাছা আর বাড়িতে আনলি কোন সাহসে? আরে জায়ান ভাই থাম, ওদের আমি দেখে নিব। তোর কথায় আমার বিশ্বাস নেই। ওদের হসপিটালে পাঠিয়ে পিক পাঠা। অবশ্যই হাতে পায়ে ব্যান্ডেজ থাকা চাই আমার। জায়ান কল কেটে দেয়, সোফায় গায়ে এলিয়ে বসে পড়ে। চিন্তায় ঘাম ছুটে গেছে। গায়ের কালো পাঞ্জাবিটার দিকে এক নজর দেয়। এই বুঝি তার বাবারা এসে বকাঝকা দিল। নাজিয়াকে কিছু বলতে পারবে না সে। সফট হার্টে কঠিন কথা নিয়ে আঘাত করার সাধ্য জায়ানের নেই। তিয়াস খান তাশরিফ খান জায়ানের রুমে প্রবেশ করে। তাশরিফ খান তো রেগে জায়ানকে বলে, এসব লোক বাড়ির আশেপাশে ও যাতে না ঘেসে। নাজিয়া আমাদের পরিবারের সম্মান, বুঝলে? মাথা নাড়ায় জায়ান। তিয়াস খান প্রস্থান করতেই শামীমের 14 গোষ্ঠী বকাঝকা দিয়ে শুদ্ধ করে দেয় জায়ান। পারছে না নিজে গিয়ে গলা টিপে মেরে দিতে ছেলে 3টাকে। সন্ধ্যায় মির্জা পরিবার ঠিক করেছে কোথাও যাওয়ার জন্য। সবাই মিলে ঠিক করেছে নিবরাসের নানুদের বাড়িতে যাবে। তারপরে নিবরাস আর আনায়া অন্য কোথাও যাবে। আগামীকালকে তারা রওনা হবে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। মরিয়ম নওয়াজ কল করে বলে দিয়েছেন তারা পুরনো বাড়িতে যাবে আগামীকাল। সব যেন ঠিকঠাক করে রাখে। রাতের খাবার রেডি করে টেবিলের উপরে সাজিয়ে রেখেছে আনায়া, সাথে কাজের বুয়া একজন। তখন তারিশা আসে কিচেনে। রাতের মেনু দেখে বলে, বাইরে থেকে এসেছে তো, এই কয়টা হবে নাকি? আমি গরুর মাংস রান্না করব এখন। এখানে যথেষ্ট আইটেম আছে, আর একজন 2টোর বেশি নেবে না। সেখানে 3 রকমের মাছ, হাঁসের মাংস, মুরগির মাংসও আছে। এখন রান্না করার দরকার নেই। নিবরাস ভাইয়া গরুর মাংস বেশি পছন্দ করে, এখন হলে মন্দ হয় না। কথাটা বলে তারিশা দেখে মাংস নামায়। আজকে নতুন করে আনা হয়েছিল, বেশি বরফ হয়নি। কাজের বুয়া 2জনকে বলে বাকি কাজ করে দিতে সে রান্না বসাবে। আনায়া কিচেন থেকে চলে আসে রুমে। নিবরাস তখন ল্যাপটপে কাজ করছিল। সোজা রুমের দরজা লাগিয়ে দেয় আনায়া। এই শুনুন, তারিশা নতুন করে আপনার জন্য রান্না করছে। ভুলেও এই খাবারে নজর দিবেন না। যা আছে তা দিয়ে খেয়ে নেবেন, যতই প্রিয় খাবার হোক। আচ্ছা, খাবো না। যদি খান তো আজকে সত্যি খবর আছে আপনার, আমি বলে দিলাম। আরে খাবো না, যাও তারিশার থেকে কিছু শিখে নাও। দেখো ওর কিছু হই না, অথচ আমার জন্য রান্না করছে, আর তুমি একটা নিউজ নিয়ে এসেছো। আচ্ছা, আমিও ট্রাই করব রান্না করার। তা পড়াশোনা নেই তোমার? আছে। সেগুলো কে করবে? পড়াশোনা ঠিকঠাক করছো না কেন? এই পড়াশোনা নিয়ে এত বেশি সিরিয়াস হওয়ার কিছু নেই। আছে, আমার বউ শিক্ষিত হতে হবে, না হলে বাচ্চা মানুষ করাবো কিভাবে? আপনি আছেন না? আমি তো ব্যস্ত, তুই মানুষ করাবা। গালি শেখানো ছাড়া আর কি শেখাবো? আমার বাচ্চাদের মানুষ করতে বলেছি, গালি শিখাতে না। আগে বলুন বাচ্চা কই? আগে বলো তোমার পড়াশোনা কই, সার্টিফিকেট কই? চলুন, আমার খিদে পেয়েছে। নিবরাসকে নিয়ে নিচে আসে আনায়া, বাকিরাও এসেছে। নিবরাস আসতেই বাকি সবাই খেতে বসে। তারিশা তার গরুর মাংস এনে নিবরাসের সামনে রাখে। পাশে আনায়া বসা, হাত দিয়ে চিমটি কাটছে নিবরাসের হাতে যাতে মাংস না নেয়। নিবরাস ভাইয়ার গরুর মাংস পছন্দের, আমার হাতের রান্নাও খেয়ে দেখো কেমন হয়েছে। নিবরাস মনে মনেই নিজেকে গালি দেয়। কবে বলেছে তারিশার রান্না পছন্দের? মনে করার চেষ্টা করছে। এখন রুমে গেলে তার বউ আবার এটা নিয়ে রাগ করবে। তখন তারিশা উঠে নিবরাসের প্লেটে গরুর মাংস ঢেলে দেয়।
ততক্ষণে নিবরাস ভাবনা থেকে বেরিয়ে আসে। সামনে রোহিত পরাগ বসা। নিবরাস তাদেরকে উদ্দেশ্য করে বলে, ওই যে সামনে দুজন বসে আছে, ওদের দাও না। আমাকে কি শুধু চোখে লাগে? দিচ্ছি। তারিশা তাদেরকেও দেয়। নিবরাস খেটে খুঁটে না পেরে খাচ্ছে। আনায়া সবার আগে উঠে রুমে চলে যায়। নিবরাস খাওয়া শেষ করে কফির মগ নিয়ে রুমে চলে আসে। এভাবে বসে থাকবা? আমাকে সাইড দাও, ঘুমাবো, টায়ার্ড লাগছে। নিবরাস কথাটা বলে আনায়াকে। আনায়া কোনো রেসপন্স করে না, সে খাটের উপরে বসে আছে। নিবরাস পুনরায় বলে, কথা কানে যাচ্ছে না তোমার? আনায়া বালিশ নিয়ে নিবরাসের দিকে অগ্রসর করে। যান সোফায় গিয়ে ঘুমান। আমি সোফায় ঘুমাতে পারি না। সেটা জেনে আমার কাজ নেই। আচ্ছা, আমি তারিশাকে আর কিভাবে বললে ওর লজ্জা হবে? এর আগে আমি ওকে যা কথা শুনিয়েছি, ওর লজ্জা থাকলে আমার আশেপাশে ঘেঁষত না। ও হোস্টেলে যাওয়ার কয়েকদিন আগে আমি বৈঠক ঘরে বসে ফাইল দেখছিলাম, তখন ও প্রবেশ লড়ে সেখানে। ইনিয়ে বিনিয়ে বলছিল, শুদ্ধ পুরুষ আপনাকে আমি ভালোবাসি। তখন ওকে চর মেরেছিলাম, বলেছি আমার থেকে 100 গজ দূরে থাকবি, বোনের মতো থাকবি, এর থেকে বেশি বাড়াবাড়ি করলে। এবার শুধু চর মেরেছি, পরের বার মুখটাই ভেঙে দেব। সাথে আরও কথা শুনিয়েছি। তারপর ও মেয়েটা বেহায়া, ওকে তেমন কিছু আমি বলতে পারবো না, কারণ ওর বাবা মা নেই, এখানে বড় হয়েছে, আমাদের দায়িত্ব আছে ওর উপর। আর ওর সেন্স থাকলে এসব করতো না। আমার নিজেরই বিরক্ত লাগে ওকে। আচ্ছা তুমি বলে, আমি তো অ্যাভয়েড করি ওকে। আজকে সারাদিন ওর চিপায় ছিলেন, একসাথে গাড়িতে করে এসেছেন, ওর হাতের বানানো শরবত খেয়েছেন, আবার ওর রান্নাও। তুমি নিজে অনুপস্থিত থাকো। তুমি জানো না আমি বাড়ি ফিরলে আমায় ঠান্ডা পানীয় দেওয়া লাগে? এসব আমাকে বলবেন না। আমাকে কেউ সুযোগ দেয়? তারই সেই তো আগে গ্লাস নিয়ে হাজির হয়। আমি আম্মুকে বলে দিব। আর নাটক সাজাতে হবে না। আনায়া নিবরাসের কোলে বালিশ ছুঁড়ে মারে, নিজে বালিশ ঠিক করে খাটের একপাশে শুয়ে পড়ে। নিবরাস সেখানেই দাঁড়িয়ে থাকে। আনায়া তাকে পাতা দিচ্ছে না। বালিশ নিয়ে সোফায় বসে নিবরাস, হাত দিয়ে কপাল সাইড করছে। একটু পরপরে আনায়ার দিকে তাকাচ্ছে নিবরাস। তারিশার প্রতি এত বেশি রাগ হচ্ছে তার। আমি সরি, আর এমন হবে না। কানে হাত দিয়ে আনায়ার সামনে আসে নিবরাস, তাতেও আনায়া গলে না, মুখ ফিরিয়ে নেয় নিবরাসের থেকে। আচ্ছা তারিশা, আমাদের মাঝে আসবে না, আমি নিজে ওকে বলে দিব। প্লিজ পারমিশন দাও, আমি সোফায় ঘুমাতে পারি না। সারা রাত বললেও পারমিশন দেব না, আর আমায় ডিস্টার্ব করবেন না প্লিজ। নিবরাস ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়, বাঁ হাত দিয়ে চুল সাইড করে মাথার পিছনে হাত রাখে। আনায়ার দিকে এক নজর তাকিয়ে সোফায় এসে বসে পড়ে। কিছুক্ষণ চেষ্টা করার পরে গা এলিয়ে দিতে সক্ষম হয়। তার হাইটে থেকে সোফা ছোট, সেই জন্য পা আটে না। দয়া মায়াহীন বউ জনগণের নেতাকে এই ছোট্ট সোফায় ঘুমোতে দিচ্ছে। আমার রুম, আমার বাড়ি, অথচ খাটে জায়গা হলো না। বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়ে নিবরাস। সিতারা আহমেদ কিচেনে নাস্তা বানাচ্ছে। নাজিয়া উঠেই প্রথমে কিচেনে যায়। বাড়ির বাকিরা এখনো ঘুমাচ্ছে। মেয়েকে দেখে সিতারা আহমেদ প্রশ্ন করেন, এত সকালে তুমি? এখন তো কেউ নেই। কিছু বলবা? হ্যাঁ বলবো, আনায়া আপুর কথা। তোমাকে এই নাম কে বললো শুনি? সেসব ছাড়ো, ও তো তোমার সন্তান, কিভাবে এতগুলো বছর দেখা না করে আছো? সেসব তোমায় বুঝতে হবে না। আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত বিষয়ে তুমি খোঁচাবে না। যাও ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। ওরও তো ইচ্ছে করে মাকে কাছে পেতে, মায়ের আদর, যত্ন, ভালোবাসা পেতে। দেখো নাজিয়া, আমাকে ইমোশনাল বানিও না। তুমি যাও তো এখান থেকে। নাজিয়া কথা বাড়ায় না, চলে আসে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই জায়ানের মুখোমুখি হয়। নাজিয়াকে দেখে জায়ান হাসি মুখে বলে, গুড মর্নিং আয়াত পাখি। নাজিয়া মুখ ঘুরিয়ে চলে আসে, কথা বলে না জায়ানের সাথে। নাজিয়া যেতেই জায়ান দাঁড়ায়, হয়তো কেউ কিছু বলেছে নাজিয়াকে। নিচে আসতেই তার কাকিমাকে দেখে জিজ্ঞেস করে, কাকিমা, আয়াত পাখিকে কিছু বলেছো? না, তেমন কিছু বলিনি। কেন? হয়তো আমার সাথে রাগ করে আছে। বিড়বিড় করে বলে জায়ান। ঘুম থেকে উঠে নামাজ আদায় করে খাটে শুয়ে পড়ে নিবরাস। আনায়া নিচে চলে গেছে, সেই জন্য আর কথা কাটাকাটি হয়নি তাদের মাঝে।
আনায়া কাজের বুয়াদের সাথে নাস্তা রেডি করে টেবিলে সাজাচ্ছে। চায়ের কেটলি ট্রেতে রেখে কাপ দিয়ে সোফার টি টেবিলের উপরে রাখে। নীরব, মির্জা, পরাগ, রোহিত নিচে আসে তখন। তাদেরকে চায়ের কাপ দিয়ে উপরের দিকে পা বাড়ায় আনায়া। করিডোরে আসতে দেখে তারিশা তাদের রুমের দিকেই যাচ্ছে। আনায়া বেশ রাগ হয়, চুপচাপ নিঃশব্দে পেছনে হাঁটে। তারিশা নিবরাসের রুমে প্রবেশ করে। নিবরাস কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। গুটি গুটি পায়ে নিবরাসের সোজাসুজি গিয়ে দাঁড়ায়। নিবরাসের ঘুমন্ত চেহারার দিকে একবার তাকিয়ে হাসে, বিড়বিড় করে বলে, শখের পুরুষ। হাত বাড়িয়ে কপালে স্পর্শ করতে যাবে তখন আনায়া তড়িঘড়ি শব্দ করে রুমে প্রবেশ করে। তারিশা তাকে দেখে থতমত খেয়ে যায়। আনায়া চুলগুলো সামনে ভাঁজ করে আনতে আনতে বলে, সমস্যা কি তোমার? আমার বরকে স্পর্শ করছো লুকিয়ে? লেসবিয়ান নাকি? আমার ভাইকে আমি স্পর্শ করছি, তাতে কার কি? কিসের ভাই? হ্যাঁ, আর কখনো আমাদের রুমে চোরের মতো ঢুকবে না, অবশ্যই পারমিশন নেবে। আর আমার নিবরাসকে আগ বাড়িয়ে শরবত, তোমার রান্না করা খাবার ওর প্লেটে দিবা না, দূরত্ব বজায় রাখবা। আগের সময়টা নেই যে তুমি যা খুশি তা করবে। এখন ওর অর্ধাঙ্গিনী আছে ওর দেখভাল করার জন্য। চিৎকার চেঁচেমেচিতে নিবরাস উঠে বসে। আনায়ার দিকে তাকাতেই দেখে রেগে আছে সে। পাশে তারিশা, সেও রেগে আছে। তারিশা এখানে কি করছে? আমাদের অনুপস্থিতিতে আপনাকে স্পর্শ করতে চাইছে। কত বড় নির্লজ্জ হতে পারে! নিবরাস তারিশার দিকে রেগে তাকায়, কঠোর গলায় বলে, নেক্সট টাইম আমার রুমে পারমিশন ছাড়া আসবি না। আর আমার সব দরকার প্রয়োজন দেখার জন্য আমার বউ আছে। একদম গায়ে পড়তে আসবি না, আমার এসব পছন্দ না। দ্বিতীয়বারের মতো ওয়ার্নিং দিলাম। এরপর চর 5-6টা বসবে, আমি অত দয়ালু না। এখন গেট লস্ট। তারিশা চলে আসে। আনায়া নিবরাসের দিকে একবার তাকায়, পরক্ষণে বাইরে চলে যায়। নিবরাস উঠে বেলকনির দিকে যায়। একে তো তারিশার জন্য গতকালকে খাটে ঘুমাতে পারেনি। আজকে যদি কিছু হতো তাহলে তো রুমেই জায়গা হতো না তার। রুমে এসে রেডি হয়ে নেয় নিবরাস, সাদা পাঞ্জাবি গায়ে জড়িয়ে নেয়। নিচে এসে সবার সাথে বসে নাস্তা করে নেয়। সৌরভ আসতেই তাদেরকে বাজারে পাঠায় নিবরাস। আজকে 4 জন মহিলা আসবে, তাদের জন্য সেলাইয়ের মেশিন কিনে আনতে। আর্থিক অসচ্ছলতার জন্য সেলাইয়ের মেশিন দিবে নিবরাস। 11টার দিকে তারা 4 জন মির্জা বাড়িতে আসবে। নীরব মির্জার সাথে কথা বলেনি নিবরাস। মূলত অফিসে তাদের মাঝে এক দফা কথা কাটাকাটি হয়েছিল কারের বিষয় নিয়ে। নীরব মির্জা অফিসে চলে যায়। মরিয়ম নওয়াজ তাকে বলে দিয়েছে আজকে সন্ধ্যায় তারা চট্টগ্রামে যাবে। আনায়া রান্নার বিষয়টা দেখে। তারিশা নিবরাসের থেকে দূরত্ব বজায় রাখছে, তবে নজর তো যায়নি। গার্ডেনে বসে আছে নিবরাস, তার সাথে রোহিত আছে, পরাগ আছে। ঘণ্টাখানেক পরে সৌরভ আসে, সাথে তাদের দলের কয়েকজনও আছে। সেলাইয়ের মেশিন এনে বিশাল লিভিং রুমে রাখা হয়। যথা সময়ে মহিলা 4 জন আসে। নিবরাস তাদেরকে মেশিন বুঝিয়ে দেয়, তাদের বাড়ি অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয়। সন্ধ্যায় তারা রওনা হবে চট্টগ্রামের উদ্দেশ্যে। রান্নাবান্না শেষ হতে আনায়া রুমে চলে আসে। নিবরাস লোকেদের বিদায় দিয়ে রুমে আসে। আনায়া নিজের ব্যাগ গোছাচ্ছে। নিবরাস তাকে দেখে বলে, আমার ব্যাগটাও গুছিয়ে দাও। নিজের কাজ নিজে করা বেটার। কি বউ তুমি? শ্বশুর মশাইকে জিজ্ঞেস করব জন্মের পর তোমায় মধু খাইয়েছে কিনা? করল্লা আমার প্রিয়। দেখতে মিষ্টি মেয়ের মতো, কিন্তু কথাবার্তা এত জঘন্য তেতো কেন? কিছু বলে না আনায়া। চুপচাপ নিজের ব্যাগ গুছিয়ে নিবরাসের ব্যাগটা গুছিয়ে দেয়। আনায়াকে চুপচাপ দেখে নিবরাস নিজেই আগ বাড়িয়ে বলে, আচ্ছা, আমি কি তোমায় কোনো ব্যাপারে হার্ট করেছি? মাথা নাড়ায় আনায়া। নিবরাস তাকে কাছে ডেকে নেয়। আনায়া চুপচাপ বসে আছে নিবরাসের সামনে। আনায়াকে এরকম চুপচাপ দেখে নিবরাস বলে, এত চুপচাপ থাকো কেন পাখি? এমনিতেই মন চায়। আমি শুনেছি তুমি চঞ্চল, তাহলে এখন নিশ্চুপ কেন? জবাব দেয় না আনায়া। নিবরাস ব্যর্থ হয়। আনায়াকে পুনরায় জিজ্ঞেস করে, মাকে মনে পড়ে? একদম না, আমার এখন চুপচাপ থাকতে ভালো লাগে। আচ্ছা আপনি বলুন, আমাকে ম্যাচিউর হতে হবে না? ইমম্যাচিউর পিচ্চি থাকতাম? নেতার বউ না আমি। আচ্ছা, তুমি ম্যাচিওর হও আর যা খুশি হও, আমার সামনে ইমম্যাচিওর থাকবা। অত বুঝদার বউ আমার দরকার নেই। আমি আমার বউয়ের পাগলামি দেখতে চাই। বিরক্ত হয়ে যাবেন। সময় বলে দিবে। হাসে আনায়া।
নিবরাস তার হাসির দিকে তাকিয়ে আছে। আচ্ছা পাখি, তোমার আদর যত্ন ঠিকঠাক হচ্ছে তো? ভ্রুকুচকে তাকায় আনায়া। নিবরাস হাসছে, আনায়া মুখ ঘুরিয়ে দেয়। চলো চুমু খাবো তোমায়। ভ্রুকুচকে তাকায় আনায়া। নিবরাস হাসছে, আনায়া মুখ ঘুরিয়ে নেয়। কথাটা বলে আনায়ার ঠোঁট জোড়া দখল করে নেয় নিবরাস। এরই মাঝে দরজায় কেউ নক করে। নিবরাস কিছুটা সরে যায়। আনায়া দরজা খুলতেই তারিশাকে দেখে। নিবরাস বেশ বিরক্ত হয়। আনায়া তারিশাকে জিজ্ঞেস করে, কোনো দরকার আছে? তারিশা নিবরাসের দিকে একবার তাকায়, পরক্ষণে বলে, হ্যাঁ, মামনি ডাকছে। তুমি যাও, আমরা আসছি। হসপিটাল থেকে বাড়ি ফিরবেন আনিসুল হক। সিট কেটে দেওয়া হয়েছে। আহিয়া ওষুধপত্র সব নিয়ে গাড়িতে বসেছে। বিকেলে আবার শামীম সর্দারের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। বাড়িতে এসে সব ঠিকঠাক করে নেয় আহিয়া। তেমন কেউই থাকে না বাড়িতে। আনিসুল হকের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সে বেরিয়ে পড়ে। বাংলোতে আসতে আহিয়া খবর পায় মির্জা পরিবার চট্টগ্রামে যাচ্ছে। শামীম সর্দার সহ বসে প্ল্যানিং করছে কি করা যায়। আচ্ছা, ওর ভাগ্নেটাকে দিয়ে শুরু করি। শামীম সর্দার বলে। তখন আহিয়া হেসে বলে, আইডিয়াটা মন্দ না। ওর ভাগ্নেটাকে কিডন্যাপ করে ওকে জব্দ করব। একবারে ওকে রাস্তা থেকে সরিয়ে দেব। তারপর এমপি নির্বাচনে তুমি প্রার্থী হবা, আর আমিও আমার প্রতিশোধ দিতে পারবো। মানে এক দিলে দুই পাখি মারা। তাহলে চলো আমরাও যাই চট্টগ্রামে। আমাদের দলের কিছু এলাকায় থাকুক, বাকিরা চট্টগ্রামে রওনা দেব। তোমরা যাও, আমি আমার বাবার কাছে থাকবো। অবশ্য এই বাংলোতেই সবাই একজোট হব। তাহলে এই কথাই রইল। আহিয়া বেরিয়ে যায়। শামীম সর্দার তার দলের লোকদের বলে রেডি করে নিতে তারা বের হয়ে যাবে। বিকেলের দিকে সবাই রেডি হয়ে নেয়। বড় মাইক্রো করে তারা চট্টগ্রামে যাবে। রোহিত পরাগ যাবে তাদের সাথে। তারিশা রেডি হয়ে গাড়ির সিটে বসে পড়ে। মাইশা, মরিয়ম, মাওয়াজ তারাও বসে পড়ে। নিবরাস সাইডে কলে কথা বলছে। আনায়া এখনো আসেনি, তারই লেট হচ্ছে। হিজাব ওনাটা ঠিকঠাক করে বেঁধে নেয় আনায়া। সাদা সিধা টাইপে ড্রেস আপ করেছে আনায়া। লং ড্রাইভে লং কুর্তি, সাথে হিজাব ওড়না। হিজাব বাঁধে না, মাথা ব্যথা হয়ে যায় আধা ঘন্টা গেলেই। নিজের দরকারি জিনিসগুলো ব্যাগে ঢুকাচ্ছে আনায়া। হাত ব্যাগে ফোন নিয়ে নেয়। জুতা হাতে বেরিয়ে আসে রুম থেকে। লিভিং রুম পেরিয়ে বাইরে এসে জুতা পরে নেয়। আনায়া লেট, তারিশার বিরক্ত লাগছে। বাকিরা ঠিকঠাক ভাবেই আছে। আনায়াকে নিবরাস কিছু বলছে না লেটের জন্য। আনায়া আসার পরেও নিবরাসের লেট। এবার আর তারিশা কিছু বলতে পারছে না, তবে মনে মনে জামাই বউ দুজনাকেই বকা দিচ্ছে। নিবরাস বউ পাগল হয়ে গেল, অথচ আনায়ার জায়গায় তার থাকার কথা ছিল। নিবরাস এতটা স্ট্রং ছিল যে মচকে যায়নি, নারীবাদী ছিল। কিন্তু তার জীবনে তারিশা ছাড়াও আহিয়ার বোন ঢুকতে চেয়েছিল। অবশ্য এর সবই তারিশা জানে। নিবরাস আসতেই গাড়ি স্টার্ট দেয় ড্রাইভার। সামনে পরাগ বসেছে। নীরব মির্জা যাবেন না। পরের সারিতে রোহিত, মাইশা, মরিয়ম, নওয়াজ বসেছে। তৃতীয় সারিতে নিবরাস, আনায়া, মিসবা আছে। তারিশা একাই পিছনে। তাকে বলেছে মাইশা রোহিতের সাথে বসতে, সে বসেনি, সবার পিছনে একাই বসেছে। নিবরাসের পাশের সিটটি খালি। আনায়া ভাবছে কখন আবার তারিশা বসে পড়ে ঠিক নেই। নিবরাস বোন নিয়েই ব্যস্ত হয়ে পড়ে আছে। খানবাড়িতে শাহরিয়ার সায়ন্তিক নিধি এসেছে। নিধির নানু বাড়িতে দাওয়াত পড়েছে, তারা চট্টগ্রামে যাবে। সন্ধ্যায় রওনা হয় তারা সবাই। দুটো কার নিয়ে রওনা হয় তারা। রাতে তারা রেস্টুরেন্টে যায়। নাজিয়া খাবার শেষ করে কফি নিয়ে বসেছে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ওই ওয়েদার কফি বেশ উপভোগ করছে নাজিয়া। তখন জায়ান এসে বসে তার পাশের সিটে। নাজিয়া জায়ানকে দেখে ভ্রুকুচকে তাকায়। আয়াত পতেঙ্গা সমুদ্রে যাবা? আজ্ঞে না, তুমিই যাও, আমার ভালো লাগছে না। তুমি চিন্তিত? হ্যাঁ। কি নিয়ে? আচ্ছা ভাইয়া, তুমি এমপিকে চেনো? চিনি। গম্ভীর হয়ে জবাব দেয় জায়ান। নাজিয়া বলে, খুব ভালো মানুষ সে। মোটেও না, তুমি তাহলে জানো না। ওর বাইরের রূপটা দেখে যে কেউ মুগ্ধ হবে, কিন্তু ওর কিছু ভয়ঙ্কর অতীত জানলে যে কেউ নাক ছিটকাবে।
এই শোনো, রাজনীতিতে এসে কেউ সৎ থাকতে পারে না, ঘাতককে প্রতিঘাত করতে হলে এমন খারাপ হওয়া লাগে। আচ্ছা একটা কথা দেখাই, আমি রাজনীতিতে আসলাম, আমি সৎ হয়ে চলতে চাই, সৎ হয়ে চলতে পারতাম যদি বিপরীত দল আমার পেছনে না পড়তো। ওদেরকে দমিয়ে রাখতে অসৎ কাজ 2-4টা করা লাগে, তুমি নিজে সরে আসলেই তো সে সুষ্ঠু রাজনীতি করতে পারে। সবারই ক্ষমতা পাওয়ার ইচ্ছে থাকে। ওই সাদা পাঞ্জাবি পরে এলাকা চড়বে, ভাষণ দিবে, মানুষ নেতা বললে সম্বোধন করবে, সবারই আশা থাকে। সেই জন্য ব্যবহার আর পার্সোনালিটিও লাগে স্ট্রং, গাঁজাখোরদের নেতা মানায় না। কথাটা বলে নাজিয়া উঠে যায়। জায়ান বুঝেছে নাজিয়া কথাটা কাকে খোঁজা মেরেছে। শামীম সর্দারকে নিয়ে একটু একটু সবারই ধারণা আছে, আপাতত এলাকার বড় সন্ত্রাসীও বলা যায়। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সবাই কারে বসে। নাজিয়া জায়ানের পাশে সিটে বসেছে। জায়ান ড্রাইভ করছে, তাদের পেছনে শাহরিয়ার, সায়ন্তিক, শিকদার, সাথে নিধি আছে। গাড়ি চলতে চলতে জায়ান প্রশ্ন করে, আচ্ছা শামীম, সর্দারের সাথে আমার মেলামেশা দেখে তুমি এসব বলছো? আমি কখন কি বললাম তোমায়? কিছু না। আজে বাজে মানুষের সাথে চলা ছেড়ে দাও। তুমি বলেছো। তুমি খানবাড়ির ছেলে, তোমার স্টাইল, ব্যক্তিত্ব সব আলাদা রকমের হবে, যাতে এই ধরনের মানুষ তোমার আশেপাশে ঘেঁচতে না পারে। তাহলে চেঞ্জ করে নেই সব? আমার কথায়? আমার কথায় কেন? ভালো লাগে তোমার উপদেশ। কাজে লাগাও। মাথা নাড়ায় জায়ান। শাহরিয়ার, সায়ন্তিকে নাজিয়া প্রশ্ন করে, আচ্ছা জিজু, এমপিকে আপনার কেমন লাগে মানুষ হিসেবে, বা তার ব্যক্তিত্ব যতটুকু দেখেছেন বা শুনেছেন? তুমি এমপির পেছনে পড়লা কেন পাখি? সে কিন্তু ম্যারিড। তোমাকে এখানে কে বলেছে বাহাত ঢুকাতে? আর সে ম্যারিড, এটা সবাই জানে। ওকে, তুমি অন্য মাইন্ডে নাও কেন? উপজেলার এমপি, তাকে নিয়ে 2-1টা কমপ্লিমেন্ট শুনেছি মানুষের থেকে, তোমার মাইন্ড এত ডাটি কেন? জায়ানকে বলে নাজিয়া। নাজিয়ার কথায় নিধি শব্দ করে হেসে দেয়। তখন শাহরিয়ার, সায়ন্তিক বলে, শালা বাবু মুখটা বন্ধ রাখো, শালিকা কিন্তু আগুন, বুঝে শুনে কথা বলো ওর সাথে। না, জায়ান ভাইয়া বলদের সাথে থাকতে থাকতে নিজেও দিন দিন আবাল হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব সঙ্গ পরিত্যাগ করো ভাইয়া, না হলে এমন অপমান ছাড়া কিছুই জুটবে না কপালে। জায়ান আর টু শব্দ করে না। তার মনে হচ্ছে আসলেই শামীম সর্দার তার জন্য শনি। তার পরিবার পছন্দ করে না ব্যাপারটা। সবচেয়ে বড় কথা, আয়াত পাখি এইসব একদম পছন্দ করে না। তার উচিত সঙ্গ পরিত্যাগ করা। আজকেও কতগুলো জ্ঞান দিল ওইটুকুন মেয়ে, বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিউর হয়ে গেছে। বলুন জিজু। যতটুকু শুনছি আমি ভালোই শুনেছি। তার ভালো কাজগুলো সত্যি প্রশংসনীয়, কিন্তু তার শত্রু বেশি। ভালো মানুষের শত্রু থাকে ব্যাপার না, সবচেয়ে বড় কথা অধম আছে যারা, তারাই এমন ভালো মানুষের পেছনে পড়ে। জায়ান আর চোখে তাকায় নাজিয়ার দিকে। কথাগুলো তার গায়ে বেঁধে যাচ্ছে। না, আর উপায় নেই। শামীম সর্দারের সঙ্গ পরিত্যাগ করে নাজিয়ার মতো এমপির প্রশংসা করতে হবে এখন থেকে। এমপির শালিকা আমি, দেখি আমার পরিবারের আর কে তার শত্রুর সাথে হাত মেলায়। আমার বোনের পরিবারটা হ্যাপি থাকুক আর শত্রু কমুক, এটাই চাই। মনে মনে বলে নাজিয়া। জায়ানের মুখের দিকে তাকাতেই তার হাসি পাচ্ছে। যা অপমান দিল, মনে হয় সোজা হয়ে গেছে তার ভাই। রেস্টুরেন্ট থেকে ডিনার সেরে গাড়িতে বসেছে সবাই। আনায়া নিবরাসের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। নিবরাসও তাকে আগলে নেয়। তবে তারিশা আয়ানের পাশে সিটে বসেছে। নিবরাস তারিশার মাঝখানে আনায়া। তারিশা বসার পরে ভেবেছে নিবরাস মাঝখানে বসবে, কিন্তু আনায়া মাঝখানে বসে শেষে নিবরাস উঠে গাড়িতে। তারিশা মুখটা সে কখন থেকে কালো করে রেখেছে, তাতে নিবরাসের কিচ্ছু যায় আসে না। সে তার অর্ধাঙ্গিনীকে আগলে রেখেছে। ভোরের আলো ফুটতেই তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। নিবরাস আনায়াকে নিয়ে তাদের রুমে চলে যায়। সব গুছিয়ে রাখা হয়েছে, তারা আসবে সেই জন্য। আনায়ার পা থেকে জুতা জোড়া খুলে তাকে সুন্দরভাবে শুইয়ে দেয় নিবরাস। কেন জানো, আনায়ার মুখের দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে তার। একধানে তাকিয়ে আছে আনায়ার দিকে নিবরাস। কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান পড়ে যায়। নিবরাস আনায়াকে ডাক দেয়।
কয়েকবার ডাক দিতে রেসপন্স পায়নি নিবরাস। কানের কাছে মুখ নিয়ে বলে, এই যে নিবরাসের পাখি, উঠুন না, নামাজ পড়বেন না? আনায়া নড়ে চড়ে ওঠে। নিবরাস আবারও ডাক দেয়, পাখি উঠো, দেখো ভোরের পাখিরাও জেগে গেছে, শুধু তুমি জাগতে লেট করছো। আনায়া ওঠে। নিবরাস সহ নামাজ আদায় করে নেয়। পুনরায় নিবরাসের বুকে মাথা গুজে দেয় আনায়া। নিবরাস তার চুল বিলি কেটে দেয়। আচ্ছা, আপনার এত শত্রু যদি কখনো এই রাজনীতির জন্য আমায় বা পরিবারের কাউকে হারাতে হয়? তোমার আমার সম্পর্কে ধারণা নেই পাখি। এই যে তুমি এখানে আছো, আমার পরিবার এখানে আছে, তোমাদের সুরক্ষার সব ব্যবস্থা করা আছে। তুমি চিনতে পারবে না আসলে কারা তারা, কিন্তু আমাদের আশেপাশে আছে তারা। ভালো। কি দরকার ছিল রাজনীতিতে আসার? শুধু শুধু শত্রুতা। রাজনীতিটা আমার নেশা নয়, পেশা। ভার্সিটি লাইফ থেকে রাজনীতি বেছে নিয়েছি। আমি জানি এই রাজনীতি মঞ্চে সৎ থাকা যায় না, আমিও পারিনি সৎ থাকতে, তবু আমি কারোর উপকার করলাম, কেউ বিপদে আমার দ্বারা উপকার পেল, এটাই অনেক। আমি জানি আমি একেবারে ভালো না, ভালো খারাপ দুটো মিলিয়ে মানুষ, হয়তো আমি একটু বেশিই খারাপ, তবে মানুষের পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব আর কাজ বলে আমি মনে করি। হয়েছে, আপনি যার কাছে যেমনই হন না কেন, আমার লিডার আমার কাছে বেস্ট অ্যান্ড অলওয়েজ বেস্টই থাকবে। আমি খারাপ হতাম না পাখি, শুধু তোমার জায়গাটায় অন্য কাউকে বসাইনি, বসতে দেইনি। তোমার জায়গায় যেই হতো সেই জিতত। আমি জিতছি, বাট আপনি তো কখনো বললেন না আমি জিতছি এরকম বউ পেয়ে। বউ আনরোমান্টিক, জিতলাম আর কোথায়? আমি মোটেও আনরোমান্টিক না, লজ্জাবতী। আচ্ছা সমস্যা নেই আমার পাখি, তুমি লজ্জাবতী থেকো, আমি না হয় একটু ঠোঁট কাটা হব। সকালবেলা হাঁটতে বের হয়েছে সবাই। চিকন সরু রাস্তায় সবাই হাঁটছে। মিসবা ছুটাছুটি করছে রাস্তায়। আনায়া সবার শেষে হাঁটছে। নিবরাস কলে গুরুত্বপূর্ণ কথা বলছে। হাঁটাহাঁটি শেষ করে তারা নাস্তা করে নেয়। এই বাড়িতে থাকা একজন কাজের বুয়া, আরেকজন মধ্যবয়স্ক লোক যিনি বাড়ি দেখাশোনা করেন, তারাই খাবারের ব্যবস্থা করেছে। নিবরাসরা আগামী 2-3 দিনের মধ্যে রাজশাহী মোহনপুর ব্যাক করবে। আনায়া মিসবার সাথে বাড়ির ছাদে যায়। শ্যাওলা পড়েছে অনেকটা, হয়তো কেউ আসে না, সেই জন্য ছাদটা অনেক পুরনো লাগলো। বেশিক্ষণ থাকলো না আনায়া, মিসবা সহ চলে আসে। নিধির মামুনিরা আপ্যায়নে ব্যস্ত। প্রায় বছর পর তারা চট্টগ্রামে এসেছে। নাজিয়া বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। জায়ানের নানু বাড়ি। সকালে নাস্তা শেষ করে নিধি, শাহরিয়ার, জায়ান, নাজিয়া হাঁটতে বের হয়। অবশ্য কেউই তেমন রাস্তাঘাট চেনে না, তবুও হাঁটছে তারা। এক গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামে পা রেখেছে। চট্টগ্রামের মানুষের আঞ্চলিক ভাষা তেমন বোঝে না তারা। আগামীকালকে তারা সবাই রাতে ঘুরতে বের হবে। অবশ্য গ্রামগুলো সাধারণের মাঝে, তবুও ঘুরে দেখবে তারা। এক এক জেলায় এক এক রকম সব কিছু, এক এক কালচার, এক এক নিয়ম, অনেক কিছুই তাদের অজ্ঞতার মাঝে পড়েছে। ঘোরাঘুরি শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারা। জায়ানের ছোট মামাতো ভাই তাদের নিয়ে দিঘির পাড়ে যায়। সান্দিয়া বাধাই করা সিঁড়িতে নামে নাজিয়া, নিধি। জায়ান নামে না, তার ভয় করে যদি পা পিছলে পড়ে যায়। নাজিয়া নিধিকে বারণ করেছে নামতে। শ্যাওলা পড়ে আছে কিছু কিছু সিঁড়িতে। নিধি কয়েক সিঁড়ি নামতেই জুতা স্লিপ কেটে পড়তে যাবে, নাজিয়ার হাত ধরে নেয়। তাতেও তাদের রক্ষা হয়নি, দুজনে মিলেই বাড়িতে পড়ে যায়। নাজিয়া সাঁতার জানে না। জায়ান আর এক মুহূর্ত দাঁড়ায়নি, গুটি গুটি পায়ে পানিতে নেমে পড়ে। নিধি সাঁতার কেটে সিঁড়িতে এসে বসে। জায়ান নাজিয়াকে নিয়ে আসে। শাহরিয়ার সায়ন্তিক সেখানেই দাঁড়িয়ে রয়। তার ভয় করে যদি সেও পড়ে যায়। নিধি বার কয়েক কেসে ওঠে। সায়ন্তিকের দিকে নজর যেতেই মেজাজ তুঙ্গে উঠে যায়। চেঁচিয়ে বলে, ওইখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন কেন? আপনার বউ পড়ে গেছে, মরে যাচ্ছে, দয়া মায়া লাগে না? আমার ভয় করছে যদি আমিও পড়ে যাই। যা, এই শালায় তো দেখি মেয়েদের থেকেও ভীতু। মনে মনে কয়েকটা গালি দিয়ে দেয় নিধি। জামাইকে শালা বানিয়ে দিয়েছে, তার জন্য কয়েকবার তওবাও পড়ে নেয়। এটা তার কমন গালি, বিশেষ করে ছেলেদের এটাই বলে। নাজিয়াকে ধরে উপরে নিয়ে আসে জায়ান। নিধি সেও আস্তে আস্তে উঠে আসে। ততক্ষণে জায়ানের আম্মু সাথে জায়ানের নানুও আসে। কেউই নিধিকে বকছে না, কেউ বকছে না তো জায়ানকে।
কেউ নিধিকে বকছে তো কেউ জায়ানকে। জায়ান কি করেছে যে ওদের আগলে রাখতে পারলো না? জায়ান বোঝাচ্ছে নিধি পিছলা খেয়েছে, এতে কারোর দোষ নেই। আর পড়ে যাওয়ার পরে সেই তো উঠিয়ে আনলো নাজিয়াকে। কে জানে সবার কথা শুনে নাজিয়া আবার তার সাথে না রাগ করে বসে। বাড়িতে এসে এক দফা বকা খেয়েছে নাজিয়া। সিতারা আহমেদ তাকে বকা দিয়েছে, যদিও জায়ান সামলে নেয়। তাতে নাজিয়ার মন ভেঙে গেছে। সামান্য কয়েকটু কটু কথা তার কিশোরী মনে একা দোক্কা খেলেছে, নিতে পারেনি কথাগুলো। যদিও এর থেকে বড় বড় বিষয়গুলো হাসি মুখেই সামলে নিয়েছে, কিন্তু ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে হুটহাটই মন খারাপ হয়ে গেছে। তার কি দোষ? আর মা জাতিরা অপমান করতে গেলে ছাড়ে না, একেবারে মুখ না দেখানোর মতো অপমান। জামা কাপড় চেঞ্জ করে লিভিং রুমে বসে নাজিয়া, হাতে তার আম্মুর ফোন। ফেবুতে একটু ঢু মারতেই তার ছোট ভাই আসে ফোনের জন্য। ফোনে ভিডিও দেখবে সে, নাজিয়া দিতে নারাজ। তার মতে ছোট বাচ্চাদের এত ফোন দেখতে নেই, কিন্তু তার ভাই কান্না করছে। তারপরে সিতারা আহমেদ এসে নাজিয়াকে বকা দিয়েছে। আবার বেড়াতে এসে আবার কিসের ফোন? উঠে চলে আসে নাজিয়া। জায়ান জাফিনের গাল টেনে দেয়। উঠে নাজিয়ার রুমের দিকে যায়। সে দরজা বন্ধ করে রেখেছে। জায়ান বারবার কয়েক ডাক দেয়, নাজিয়া দরজা খুলে দেয়। তবে তার মন খারাপ সহজে জায়ান ধরে নেয়। নিজের ফোন এগিয়ে দিয়ে বলে, আইডি লগ ইন করে নিও, আমি কিছু বলবো না, ফোন উইশ করতে পারবো? ধন্যবাদ, লাগবে না। আরে কাকিমা তো এমনি, তোমাকে বেশি শাসন করে। তবে আমার কাছে তুমি খোলা ডায়েরির মতো, আর ডায়েরিটা আমার লাগালে রাখতে চাই। তুমি যতটা বলেছ ততটা নই আমি, নির্দিষ্ট সীমার মাঝে। আর আমার মনে পড়ছে না তুমি যতটা এলোমেলোভাবে আমায় সাজাচ্ছ আমি ততটা এলোমেলো। আর শোনো, আমায় নিয়ে তোমার এত ভাবতে হবে না, আমি নিজেকে নিয়ে যথেষ্ট চিন্তা করি। আয়াত পাখি, বেশি পেকে গেছো। তোমার মতো বোকা কয়জন আছে? আচ্ছা, তুমি কি এই জন্মেও একটু চালাক হবে না? আমি যথেষ্ট চালাক, শুধু তোমার চোখে বোকা লাগাতেই পারে। হ্যাঁ, দেখাই যাচ্ছে চালাকের নমুনা। আমায় এত দরদ দেখাতে হবে না, পারলে নিজের কাকিমার দোষ ভুলগুলো চোখের সামনে তুলে ধরো। মানুষ মানেই ভুল ত্রুটি দিয়ে গড়া। নিজেকে এতটা সঠিক মনে করা ঠিক না, বরং নিজের ভুলগুলো খুঁজে নিজেকে শুধরে নেওয়া। সময় হলে সব বুঝবে, এই নিয়ে মন খারাপ করো না। আমার আবার মন খারাপ? তার ছেলের হাসি টানে ঠোঁটে। তখন জায়ান পকেট থেকে দুটো চকলেট বের করে নাজিয়ার দিকে এগিয়ে দেয়। তুমি চকলেট লাভার? আই হোপ মন খারাপের চকলেট পেলে মন কিছুটা ভালো হবে তোমার। নাজিয়া চকলেট দুটো হাতে নিয়ে ধন্যবাদ দেয় জায়ানকে। জায়ান হেসে প্রস্থান করে। জায়ানের কেয়ারগুলো নাজিয়ার ভালো লাগে, আবার ভাবায়ও। শুধু কি ভাই বোন হিসেবে, নাকি জায়ান তাকে অন্য কিছু ভাবে? তার মনে হয় না বোন হিসেবে এত কেয়ার করে। তাহলে নিধিও সমান কেয়ার পেত, কিন্তু জায়ান তাকে একটু আলাদা রকমেরই কেয়ার করে। দুপুরে লাঞ্চ করে রুমে এসে শুয়ে পড়ে আনায়া। হুটহাট মন খারাপ তার, সব বিরক্ত লাগছে। হয়তো মুড সুইং ভাবাতে আরো বেশি বিরক্ত হয়ে যায় আনায়া। তার মুড সুইং মানে জ্বালিয়ে মারবে সাথের জনকে। এটা ভালো লাগবে না, ওটা ভালো লাগবে না, একে বিরক্ত লাগবে তো ওকে বিরক্ত লাগবে। ভালো কথাও যেন বিষের মতো লাগে। নিবরাজ রুমে আসে, আনায়াকে দেখে বলে, এই বাড়িতে ভালো লাগছে তোমার? মোটেও না, আমার মন চাচ্ছে রাজশাহী চলে যাই। আমার শহর আমার কাছে বেস্ট। সে তো বটে। সন্ধ্যায় তারা সবাই বের হয় ঘুরতে। মিসবা, তারিশা, রোহিত, পরাগ, নিবরাজ, আনায়া গাড়ি নিয়েই বের হয়। আনায়ার মন ভালো নেই, তবুও সবার সাথে বের হয়েছে। নিবরাজদের গাড়ির পেছনে শামীম সর্দারের গাড়ি আসছে। তাদের গাড়ি থেকে কয়েকটা দূরেই শামীম তার গাড়ি থামায়। একটা পার্কের কাছে এসেছে নিবরাজরা। সন্ধ্যায়ও মানুষের আনাগোনা আছে। নিবরাজ পরাগ কথা বলছে, বলতে বলতেই পার্কে ঢুকছে। তারিশা রোহিতের সাথে তাদের পেছনে। আনায়া মিসবার সাথে আস্তে ধীরে ঢুকছে। মিসবার কথায় আনায়া দোকান থেকে আইসক্রিম কিনতে গেছে। তার সাথে মিসবা ছিল, তবে সে পেছনে দাঁড়ানো। আনায়া আইসক্রিম দুটো হাতে নিয়ে টাকা দেয় দোকানদারকে। পেছনে ঘুরতে দেখে মিসবা নেই। দোকানদারকে তড়িঘড়ি জিজ্ঞেস করে, মামা ওকে যেতে দেখেছেন? বিনিময়ে দোকানদার হাসে। তার হাসিটা আনায়ার পছন্দ হয়নি। তখন দোকানদার বলে, মিসবাহকে জায়গা মতো পাঠিয়ে দিয়েছি মিসেস মির্জা।
পারলে খুঁজে বের করো। এই ছোকরাকে দিয়ে তোমার প্রাণপ্রিয় স্বামীকে জব্দ করব আমরা। আমি কিন্তু দোকানদার নই। আনায়া আইসক্রিম রেখে বেরিয়ে আসে। পার্কে কত মানুষই তো, এত মানুষের ভিড় থেকে কিভাবে কি? নিশ্চয়ই পার্কের ভিতরে প্রবেশ করবে না মিসবাকে নিয়ে। আনায়া বেরিয়ে পড়ে তড়িঘড়ি। বাইরে গাড়ি পার্কিংয়ের জায়গায় সেখানে অনেক গাড়ি। তার কিছুটা সামনে গেলে ল্যাম্পপোস্টে তেমন দোকানপাট নেই। কয়েক দূরে দোকান, সেখানেও বখাটেদের আড্ডা। আনায়া ফোনের ফ্ল্যাশ অন করে। তার বুক কাঁপছে। মিসবা তো উসিলা। তার নেতার যদি কিছু হয়ে যায়, মনের মাঝে অজানা ভয় গ্রাস করে। ল্যাম্পপোস্টের কাছে এসে আনায়া মিসবা বলে ডাক দেয় কয়েকবার। আনায়ার ডাক কানে আসে শামীম সর্দারের লোকেদের। তারাও বাচ্চাটাকে খুঁজছে। দোকান থেকে বহু কষ্টে বাইরে আনলেও হাতে কামড় দিয়ে কোনো রকমে কোথায় জানি ছুটে পেরিয়েছে বাচ্চাটা। দেখে পাজি মনে হয়েছে। ফোনের ফ্ল্যাশ লুকিয়ে ফেলে আনায়া। তার মনে হলো তার আশেপাশে লোক আছে। ভেবে আনায়া বড় গাছটার পিছনে লুকিয়ে পড়ে। শামীম সর্দারকে কল লাগায় একজন। কল রিসিভ হতে বলে, স্যার, ছোকরাটা পালিয়ে গেছে। কি পাজি ছেলে, হাতে কামড় দিয়ে পালিয়ে গেছে, মামুর মতোই হয়েছে। কুত্তার বাচ্চা, তোমাদের দ্বারা কোনো কুত্তার বাচ্চা, তোমাদের দ্বারা কোনো কাজই হবে না। আমার ছেলেটাকে চাই মানে চাই, যে করেই হোক। এত দূর হাসলাম, এত সময় তেল টাকা সব খরচ করে বাচ্চাকে আমার চাই মানে চাই। কিন্তু স্যার, অন্ধকারে কোথায় খুঁজবো? আমার শ্বশুর বাড়িতে খোঁজ, হারামজাদা। আমি বলে দেব কোথায় খুঁজবি। নিজের গোবর ভর্তি মাথাটাকে কাজে লাগা। শামীম সর্দার কল কেটে দেয়। রেগে গাড়ি থেকে বেরিয়ে আসে সে। গাড়িতে কয়েকটা লাথি মারতে ভোলেনি সে। শীঘ্রই জায়গা বদল করো, অন্য জায়গায় খোঁজো। নিশ্চয়ই ছেলেটা পার্কের ভেতর আবার প্রবেশ করেছে। আমার সাথে পার্কে চলো আবার। আরিফের কথা মতো বাকিরা চলে যায় পার্কের উদ্দেশ্যে। আনায়া ফ্ল্যাশ অন করে আশেপাশে তাকায়। না, কেউই নেই, সব চলে গেছে। তখন আনায়ার হাতে টান পড়ে, ভয়ে লাফ দিয়ে ওঠে আনায়া। ফ্ল্যাশ ধরতে দেখে মিসবা। আনায়া তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কোথায় লুকিয়েছিলে সোনা? ওই যে গাড়িটার পেছনে। আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মিসবা। আনায়া খেয়াল করে অন্ধকার বললে ভুল হবে। ল্যাম্পপোস্টের কিছুটা আলো বাড়ি খাচ্ছে, তবে গাড়ির পেছনটা নিশ্চয়ই গাছপালা দ্বারা আবৃত জঙ্গল টাইপ হবে। চলো সোনা, আমরা মামুকে কল দিয়ে জানিয়ে দেই। তাড়াতাড়ি কল দিয়ে বলো। আনায়া নিবরাসকে কল দেয় তড়িঘড়ি। কল রিসিভ হতেই নিবরাসের ব্যস্ত কণ্ঠ শুনতে পায় আনায়া। কোথায় তুমি মিসবা? কোথায় তুমি? ঠিক আছো? ল্যাম্পপোস্টের এখানে আমরা। তাড়াতাড়ি আসুন, বাকি কথা পরে বলবো। আনায়া কল কেটে দেয়। তখন একটা ছেলে লাইট জ্বালায় তাদের চোখে মুখে। আনায়া চোখ বন্ধ করে নেয়। ফোন হাতে ছেলেটা বলে, স্যার, নেতার বউ ভাগ্নে দুটাকে একসাথে পেয়েছি। তাড়াতাড়ি দুটোকে আমার কাছে নিয়ে আয়। শামীম সর্দার লাইন কেটে দেয়। আনায়া মিসবার হাত ধরে ছুটে বেরিয়ে পড়ে। লোকটা ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে লেট হয়ে যায়। আরিফের কানে কথাটা যেতেই সাথের ডাকে ঠাস করে চড় মেরে দেয়। চুলগুলো টেনে বলে, ওইটুকুন মেয়ে আর বাচ্চার সাথে পারলি না? এমন দামড়া হয়ে কি হলো? আর আমার সাথে সবার পার্কে যাওয়ার জন্য গেছে। শামীম সর্দার, তোদের না পুষে কয়েকটা গরু পুষলে কাজে দিত। পাশের জন বলতে তার গালেও চড় বসিয়ে দেয় আরিফ। তারা সবাই বেরিয়ে পড়ে আনায়ার খোঁজে। পার্কের দিকে না গিয়ে তাদের পেছনে দৌড়ানো ছেলেটার কথা অনুযায়ী সামনে এগোচ্ছে তারা। আনায়া মিসবা দৌড়েই ছুটছে। পিছনে সেই ছেলেটাও দৌড়ে আসছে। ভাগ্যিস আজকে আনায়া লং ড্রেস পরেনি, জিন্স আর ছোট জামা পরেছে। দৌড়ের সাথে পিছলা হিজাবটা খুলে যাচ্ছে বারবার। আনায়া বিরক্ত হয়ে যায়। এক হাতে হিজাব সামলে অন্য হাতে মিসবাকে নিয়ে দৌড়াচ্ছে। কিছুটা সামনে এসে দুটো পথ দেখতে পায় আনায়া, একটা সোজা, আরেকটা অন্য গ্রামে ঢুকেছে হয়তো। আনায়া গ্রামের রাস্তা ধরে মিসবাকে নিয়ে। সে জানে না সে কোথায় যাচ্ছে, তবে পিছনে লোক আছে তাদেরকে ধরার জন্য। এটা শুধু মাথায় ঘুরছে। নিবরাজ সোডিয়ামের কাছে এসেও কিছু পায়নি। লাইট দিয়ে আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেছে। ফোন হাতে তার দলের লোকজনকে কল লাগায়। কল রিসিভ হতে কয়েকটা গালি দেয় নিবরাজ। চোখ কোথায় ছিল তোদের? বলেছিলাম না আমাদের সবার আশেপাশে থাকতি। চোখ থাকলে না দেখতি। তোদের সব কয়টাকে আমি পাই শুধু। এক্ষুনি লোক লাগা আশেপাশে রাস্তায় আর গ্রাম থাকলে
গ্রামের রাস্তাগুলোতে। এই পাহাড়ি এলাকায় গাছপালা এত বেশি বিরক্ত লাগে। নিবরাস কল কেটে দেয়। তারিশা বিরক্ত হচ্ছে, তার মনে হচ্ছে আনায়া এক্সট্রা প্যারা হয়ে গেল। ইস, কি সুযোগ ছিল নিবরাসের সাথে ঘোরার, কি দরকার ছিল আনায়ার কল দিয়ে খবরটা দেওয়ার। তারিশা ভাবনার মাঝে পরাগ বলে, হ্যাঁ পরাগ ভাইয়া ঠিক বলেছে, নিবরাস ভাইয়া গাড়িতে বসো, লোক তো লাগিয়েছো খোঁজার জন্য। তারিশা বলে। নিবরাস বিরক্ত হয় তারিশার বা হাতে ঢুকানো দেখে। আমার কিছু হবে না, আমি কচি খোকা নই। আর যার সুরক্ষা বেশি প্রয়োজন সে গিয়ে গাড়িতে বসে পড়ো। খামাখা বা হাত ঢুকিয়ে আমার টেম্পার গরম করো না। পরাগ তারিশা চুপসে যায়। অতঃপর তারা চারজন সামনের দিকে অগ্রসর হয়। গ্রামের রাস্তায় গাড়ি চালাচ্ছে জায়ান, সাথে আছে সিতারা আহমেদ, নাজিয়া, নিধি, সায়ন্তিক। তারা এই গ্রামের দোকানে যাবে। শুনশান নীরব রাস্তা, তেমন একটা লোকের দেখা নেই। জায়ান গাড়ি চালাচ্ছে মনোযোগ সহকারে। হুট করে কোথা থেকে একটা মেয়ে আসে গাড়ির সামনে। জায়ান ব্রেক কষে নেয়। মেয়েটা জানালার কাছে এসে হাত দেখিয়ে খুলতে বলে। জায়ান জানালা খুলতে আনায়া বলে, প্লিজ একটু লিভ দিন, আমি বড় বিপদে পড়েছি। নাজিয়া আয়ানের পাশে সিটে বসে। সে তাকিয়ে দেখে আনায়া। চিনতে ভুল হয়নি, কিন্তু অপরিচিত সেজে কথা বলতে হবে তার মায়ের সামনে। তড়িঘড়ি জায়ানকে বলে, আপুটা নিশ্চয়ই বিপদে পড়েছে, আর গাড়িতে জায়গা আছে, সামনের সিট তো খালি প্রায়। জায়ান মাথা নাড়িয়ে তড়িঘড়ি দরজা খুলে দেয়। আনায়া মিসবাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। জায়ান পুনরায় গাড়ি স্টার্ট দেয়। আনায়া তাকে বলে, সামনে কিছু লোক দেখবেন, প্লিজ গাড়ি থামাবেন না, ওরা আমাদের পিছু নিয়েছে। তখন জায়ান বলে, ওদের সাথে আপনার কোনো শত্রুতা আছে? আনায়া খেয়াল করে নিধিকে সাথে শান্তিককে। যদিও নিধি নাজিয়াকে চেনে, কিন্তু তারা দুইজনই চুপ। পাশে তাকাতেই থমকে যায় আনায়া। সিতারা আহমেদ তেমন রিয়াক্ট করেনি। সে নিজেও জানে না পাশে তারই মেয়ে বসা। কতগুলো বছর আনায়াকে দেখে না। সেই 5 বছর কি 6 বছর বয়সেই ছেড়ে এসেছিলেন। এখন তো 22-21 বছর বয়স হবে তার। এত কিছু চেনে না তিনি। আনায়ার কোলে মিসবা বসা, সে চুপচাপ। গাড়িতে সবাই মোটামুটি চুপচাপ। তখন আনায়া বলে, আমাদেরকে একটু পার্কের কাছে নামিয়ে দিয়ে আসবেন? আমার হাজবেন্ডকে কল দিয়ে বলে দিচ্ছি চলে আসতে। আপনার পেছনে ওরা পড়লো কেন? প্রশ্ন করে জায়ান। আনায়া বলার আগে মিসবা বলে, ওরা আমার মামুর বিরোধী দলের লোক। আমার মামুর ক্ষতি করার জন্য আমাদেরকে কিডন্যাপ করতে চায়। নাজিয়ার মাথায় মুহূর্তেই শামীম সর্দারের নাম চলে আসে। জায়ান তো শামীম সর্দারের পক্ষে। এখন যদি শোনে বন্ধুর শিকার শত্রুর সম্পদ তার হাতে, তার খাঁচায় আদৌ ছেড়ে দেবে তো? বিশেষ করে শামীম সর্দার চাবি ঘুরালেই সব শেষ। নাজিয়ার মনে পড়ে সে জায়ানকে বলেছে শামীম সর্দারের সঙ্গ ত্যাগ করতে। নিশ্চয়ই নাজিয়ার কথা শুনবে জায়ান। তবুও ভয় হচ্ছে জেনে শুনে যদি অজান্তেই বিপদে ফেলে দেয় আনায়াকে। আনায়া নিবরাসকে কল দেয়, সাথে সাথেই রিসিভ হতে বলে, পার্কের সামনে অপেক্ষা করুন, আমরা আসছি। কথাটা বলেই কল কেটে দেয় আনায়া। মিসবাকে শক্ত করে ধরে বসে। গাড়িতে লাইট জ্বলছে। সিতারা আহমেদের দিকে একটু পরপরই নজর দিচ্ছে আনায়া। তার কোলে একটা ছেলে বসে আছে। দেখতে অনেকটা আনায়ার চেহারায় অবয়ব পেয়েছে। না পাওয়ার কি আছে, বাবা ভিন্ন, মা তো একই। জাফিন আনায়ার দিকে তাকিয়ে হাসছে। আনায়া মুচকি হাসে। ছুঁয়ে দেখার ইচ্ছে জাগলো না মনে। সিতারা আহমেদের দিকে তাকাতেই মুখটা মলিন হয়ে যায়। তার মা তাকে চিনতে পারছে না, এতটা বড় হয়ে গেল। মানুষ বলে নিজের গর্ভের সন্তান যতটাই বড় হোক, আলাদা থাক না কেন, একটা আলাদা টান থাকে। যতই অচেনা হোক তবুও চেনা চেনা লাগে। আর সে কি জানে না আনায়ার বিয়ে নেতার সাথে হয়েছে, যার অহরহ শত্রু। নাজিয়া তার মায়ের দিকে তাকায়। সে ফোনে ব্যস্ত। পাশে তার বড় মেয়ে, অথচ তার ভাবনা নেই। সত্যি কি চিনতে পারছে না আনায়াকে? নাজিয়া তখন বলে, আপু তোমার নাম কি? মিসেস মির্জা। আরে সেটা না, তোমার আসল নাম বলো। অনু। তখন মিসবা বলে, আনায়া ইবনাত না, অনু হলো কখন বৌমনি। শোনা, ওটা আনায়ার সংক্ষিপ্ত, অনু। সিতারা আহমেদ চোখ তুলে তাকান। আনায়ার দিকে তাকাতেই দেখতে পায় সে সামনের দিকে তাকিয়ে আছে। আনায়া তার বড় মেয়ের নাম ছিল।
কিন্তু কতগুলো বছর তাকে দেখেনি তিনি। এমনকি মেয়ের চেহারাটাও তার এখন আর মনে নেই। কেউ কিছু বলেনি আর, জায়ানও প্রশ্ন করেনি। আনায়াকে নিয়ে পার্কের কাছে আসে। গাড়ি থেকে সবাই নামতেই নিবরাজকে দেখতে পায়। মিসবা আনায়াকে দেখে নিবরাজ সবার আগেই ছুটে আসে। পাবলিক প্লেসে আনায়াকে জড়িয়ে ধরে নিবরাজ। আনায়ার লজ্জা লাগছে, নিবরাজের তাতে হেলদোল নেই। নাজিয়া নিধি মিটমিটি হাসছে। নিবরাজ উত্তেজিত হয়ে বলে, তোমার কোথাও লাগেনি তো? ওরা কিছু করেনি তো আবার? না, কিছু করতে পারেনি, ভাগ্যিস ওনাদের গাড়ির সামনে পড়েছি। জায়ান নিবরাজকে দেখে অবাক হয়ে যায়। শাহরিয়ার সায়ন্তিককে নিবরাজের সাথে কুশল বিনিময় করে। এমপি স্যারের দেখা এভাবে পাবে সে ভাবতে পারেনি। সবচেয়ে বড় কথা, এমপির ওয়াইফকে সেভ করতে পেরেছে। নিবরাজ জায়ানকে বারবার ধন্যবাদ দেয়। সিতারা আহমেদ বুঝলেন আনায়া তারই মেয়ে। খবর এসেছিল মেয়ের বিয়ে এমপির সাথে হয়েছে। এমপিকে সবাই চেনে, কিন্তু তিনি আর কথা বাড়াননি। শুধু মেয়ের দিকে এক নজর তাকান, পা থেকে মাথা অবধি দেখেন। সেখানে তাদের কথাবার্তা হতেই তাদেরকে বিদায় জানিয়ে নিবরাজ আনায়া মিসবাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। রাত প্রায় 10:30টার কাছাকাছি। গাড়িতে বসেও নিবরাজ আনায়াকে এক হাতে কাঁধে রেখেছে, পারে না গাড়িতেই জড়িয়ে ধরে বসে থাকে। আনায়ার মনে হচ্ছে সে হারিয়ে গেছে আর অনেকগুলো বছর পরে তাকে ফিরে পেয়েছে। মিসবা সে অভিমান করে আছে। তার মামু সেই তখন একটু জড়িয়ে ধরে কপালে চুমু খেয়েছিল, এখন আর কিছুই বলল না। তার সে বিরক্তি নিয়ে পিছনে বসে আছে। আজকের ঘোরাঘুরিটাই মাটি। এদের বর বউয়ের নাটক শেষ হবে না এ জীবনেও। এত আহ্লাদ করা লাগে, ঢঙের শেষ নেই। তারিশা মনে মনে ভেঙচি কাটে। আনায়ার গুষ্টি তুষ্টি মনে মনেই উদ্ধার করে নিচ্ছে সে। আনায়া মনমরা হয়ে বসে আছে। তার মা তাকে দেখেও না দেখার ভান করল। চেনে না এমন কোনো কথা না। নিবরাজকে দেখার পর নিশ্চয়ই বুঝেছে। কই, তাকে তো জড়িয়ে ধরল না একবারও। অবশ্য নিজের স্বামী, সংসার, সন্তানদের নিয়ে বেশ খুশিই আছেন। কঠোর মনটাও ভেঙে যাচ্ছে বারবার। এক্ষুনি কান্না করতে পারলে শান্তি লাগতো আনায়ার। কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারছে না। বাড়িতে আসতে সবাই গাড়ি থেকে নামতে নিবরাজ কড়া নির্দেশাজ্ঞা জারি করে, যা হয়েছে কেউ যাতে কাউকে কিছু না বলে, এমনকি মিসবাও যাতে মুখটা চুপ রাখে। মিসবা সে তো অভিমান করে আছে। বাকিরা ভিতরে চলে যায়। মিসবা ভিতরে যাওয়ার সময় আনায়া তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। মিসবা সোনা বেস্ট, ব্রেভ, ইন্টেলিজেন্ট। মামু একবারও আমায় কোলে নিল না। আমি কতগুলো দৌড় দিলাম, কিছু খাওয়ালোও না। নিবরাজ কোলে তুলে নেয় মিসবাকে, মুখশ্রীতে চুমুতে ভরিয়ে দেয়। সোনা, আগামীকালকে এক ঝুড়ি চকলেট এনে দেব। আজকে মামুর প্রেশার লো হয়ে গেছে, এখন মামিকে জড়িয়ে ধরে প্রেশার ঠিক করতে হবে। যাও তুমি ভীতু, সামান্য বিষয়ের কারোর প্রেশার হলো হয়। আরে আমার সোনা, এত সাহসী, মাশাল্লাহ। নির্বাচনে তোমাকে দাঁড় করাবো। মিসবা মাথা নাড়ায়, হেসে ভিতরে প্রবেশ করে। মিসবা বাইরে দাঁড়িয়ে থাকে। আনায়া ভিতরে প্রবেশ করার জন্য পা বাড়াতেই নিবরাজ তার কোমর জড়িয়ে ধরে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। জান, আমার প্রেশার লো হয়ে গেছে, একটু জড়িয়ে ধরবে আমায়? প্রেশারটা ঠিক করতে চাই। জড়িয়ে ধরার মাঝে প্রেশার ঠিক হওয়ার কি সম্পর্ক নেতা সাহেব? কোনো সম্পর্ক নেই, তবে আমার লো প্রেশার হাই হবে তুমি জড়িয়ে ধরলেই। একটুর জন্য তো আমি হার্ট অ্যাটাক করিনি। আনায়া জড়িয়ে ধরে নিবরাজকে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, হার্ট অ্যাটাক করলে নিউজ হতো। নেতা বউকে 1 ঘন্টার জন্য না পেয়ে হার্ট অ্যাটাক করেছে। এই নেতা নাকি আবার করবে জনগণের সেবা, এলাকার উন্নয়ন। সে তো বউ ছাড়া মৃত। বউ কাছে নেই মানে নেতা হসপিটালে ভর্তি। 1 ঘন্টা আমার কাছে 1 যুগের সমান। আমি তো 1 সেকেন্ডের জন্যেও আমার বউকে ছেড়ে দূরে থাকতে রাজি নই। আমিও আমার বর মশাইকে ছেড়ে থাকতে রাজি নই। শামীম সর্দার তার দলের সবকটাকে চড় থাপ্পড় সাথে লাথি মেরে আপাতত শুয়ে দিয়েছে। আরাফের মাথার চুল টেনেছে কিছুক্ষণ। শামীমকে আপাতত পাগলা কুত্তা লাগছে, যে ক্ষেপে আছে, নিজের শিকার ধরতে না পারায়। বাকিরা কয়েকজন ভয়ে তটস্থ। শামীম সর্দার হুঙ্কার ছেড়ে বললেন, কার গাড়িতে করে ওরা ফিরছে? গাড়ির নাম্বার ডিটেলস কার গাড়িতে করে ওরা ফিরছে? গাড়ির নাম্বার ডিটেলস কিছু জানিস? তোদের মধ্যে গরু লোকে পুষি যারা ছোট একটা বাচ্চা আর মেয়ের সাথে পারে না,
তোরা তো পুরুষদের বদনাম করে দিলি ওই সামান্য একটা মেয়ের কাছে হেরে। গাড়ির কালার সাদা ছিল, আর ওটা মাইক্রো না, আবার ছোট কারও না, মাঝারি। সুন্দরভাবে কথাটাও গুছিয়ে বলতে পারে না। ছোট না ছোট না বড় না, মাঝামাঝি। শালা ব্যান্ডেজ আজকে থেকে গরুর সাথে গিয়ে ঘাস খাবে, মাল পানি না কেউ। আরিফ চুপসে যায়। শামীম সর্দার নিজের মাথায় চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলার উপক্রম করেছে। কেউ কিছু বলছে না। আপাতত এই পাগল কুত্তাকে সামলানো যাবে না। আরিফের চোখের ইশারায় একজন মদের বোতল আর গ্লাস এগিয়ে আনতেই শামীম সর্দার বোতল নিয়ে ঢকঢক করে গিলতে থাকে। বাকিরা দাঁড়িয়ে দেখছে শামীমের মদ খাওয়ার কাণ্ড। আহিয়া তখন কল দেয় শামীমকে। শামীম কল রিসিভ করে বিচ্ছিরি কয়েকটা গালি দেয়। আহিয়াও ছাড়েনি, সেও পাল্টা গালাগালি দিয়ে বলে, কি রে পাগলা কুত্তার শিকার খাঁচায় আসেনি বলে এমন ঘেউ ঘেউ করছিস? তোকে কাছে পেলে খেয়ে দিতাম। নেতার বউয়ের ওপর ক্ষেপটা তোর উপরেই মিটাতাম। আহিয়া, ভাগ্যিস তুই কাছে নেই বলে বেঁচে গেলি। হা হা হা, আহিয়া তো বোকা, তোর মতো জানোয়ারকে বিশ্বাস নেই। আমার কাজ হয়ে গেলে তোর পশ্চাৎ দেশে লাথি মেরে তোকে বুড়িগঙ্গায় ফেলে চলে আসবো মনে মনে। আমি না তোর সহযোগী, গেমের লিডার আমি আর তুই। যেখানে তুই ফুর্তি করবি নেতার বউকে নিয়ে, আর আমি ফুর্তি করব নেতাকে নিয়ে নাকি তার বাপকে নিয়ে। দুটো মালই কিন্তু হ্যান্ডসাম আছে, তবে বুড়োটা অন্যের খাওয়া, আর নেতাকে দেখে মনে হয় না। তোকে দেখে করেছে নাকি সংসার? সেরকম কিছু না। ওদের অকথ্য কথাবার্তা বাকিরা চুপসেই শুনছে। আরাফের মন চাইছে আহিয়াকে কষে কয়েকটা থাপ্পড় মারতে। কেন জানি খুব ক্ষোভ আহিয়ার উপরে জমা হয়েছে। পরের দিন সকালে নিবরাজ পরাগকে দিয়ে চকলেট আনিয়েছে মিসবার জন্য। মিসবা সে চকলেট নিয়ে বসে বসে খাচ্ছে, সবাইকে বিলাচ্ছে। তারিশার আশেপাশেও সে ঘেঁষছে না। তখন তারিশা দুষ্টুমি করে বলে, কি ভাগ্নে, আমাকে চোখে লাগছে না? তুমি পচা, সেজন্য পচা মানুষকে আমি চকলেট দেই না। মুখের উপরে বলে মিসবা চলে আসে। বাকিরা কেউ মিটিমিটি হাসছে। নিবরাসের তাতেই হেলদোল নেই। আনায়াকে ডেকে বলে, তারিশাকেও কিছু চকলেট দাও তো, পরে আবার কান্না করলে ওর চোখের পানি অভিশাপ হয়ে দাঁড়াবে আমার জন্য। এত রিস্ক নিতে চাই না আমি। নিবরাসের কথায় তারিশা জ্বলে পড়ে যায়। আনায়া চকলেটের বক্স তারিশাকে এগিয়ে দিলে তারিশা তার প্রত্যাখ্যান করে বলে, তোমরাই বসে বসে চকলেট খাও, আমি গেলাম। মনে মনে তো আমায় 1000টা গালি দিচ্ছ, সাথে অভিশাপ, সেটা জানি। আচ্ছা থাক, চকলেট খেতে হবে না। গালি তো খেলামই, অকৃতজ্ঞ মানুষদের আবার গালি দেব কেন? আমি আবার এসব পচা কথা বলি না। নিবরাসের কথার মাঝে ফোড়ন কেটে বলে তারিশা। আনায়া তাদের দুইজনকে বলে, এত কথা বাড়াও কেন তোমরা? খাবে না মানে খাবে না, শেষ। তারিশা চলে আসে। আসার সময় 1000টা বকা দেয় নিবরাজকে। এদের ঢং দেখতে দেখতে আর কত জনম যাবে কে জানে। আয়ানাকে বলেছে আমি চকলেট খাবো না, একটু ঢং করেছি তাই বলে তোমরা জামাই বউরা সিরিয়াসভাবে নিবা? ধ্যাত, এরা বোঝে না চকলেট আমার কত প্রিয়। ঢংটা না করলেই বোধহয় ভালো হতো আমার।